উন্নয়নের ছোঁয়া লেগেছে এক সময়ের ছিটমহলে, তবে অবকাঠামো গড়ে উঠলেও বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। কয়লার কালিতে আক্রান্ত ভৈরবের মেঘনা পাড়ের মনোরম পরিবেশ, প্রভাবশালীদের মজুত করে রাখা কয়লার স্তূপে বিপন্ন পরিবেশ। ভালো ফলন হলেও ফরিদপুরে মরিচ নষ্ট বৃষ্টির পানিতে, আলু নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষি ও ব্যবসায়ীরা। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিশ্চিত হয়নি মৌলিক যাত্রী সেবা, মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ মাওয়া প্রান্তে নেই নির্ধারিত বাসস্ট্যান্ড। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। মানচিত্রের আঁকাবাঁকা রেখা একসময় কেড়ে নিয়েছিল হাজারো মানুষের নাগরিক অধিকার। সেই দুই দেশের মধ্য থেকেও কোনো দেশের নাগরিকত্ব ছিল না তাদের, মিলত না শিক্ষা, স্বাস্থ্য কিংবা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। সেই বঞ্চনার অবসান ঘটে 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে। ওই ঘটনার এক যুগের পদার্পণে ছিটমহলগুলো আজ উন্নয়নের নতুন জনপদ। তবে নানা অবকাঠামো গড়ে উঠলেও হয়নি কর্মসংস্থানের সুযোগ। একসময় এই ভূখণ্ড ছিল মানচিত্রের জটিল ধাঁধার প্রতীক, কেননা দেশের ভেতরেই ছিল আরেকটি বিচ্ছিন্ন ভূখণ্ড। ছিল না রাষ্ট্রীয় পরিচয় আর মৌলিক অধিকার। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহলের বাসিন্দারা বছরের পর বছর কাটিয়েছেন রাষ্ট্রহীন জীবন। কিন্তু 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অবসান ঘটে এই জটিলতার। পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় 36টি বিলুপ্ত ছিটমহল। 11 বছর পেরিয়ে 12 বছরে বদলে গেছে এসব জনপদের চিত্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম গারাতি ছিটমহল। একসময় অবহেলা, অনিশ্চয়তা আর বঞ্চনা থাকলেও এখন সেখানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। সিট বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। এখন আগে বিচার পাইতো না, এখন বিচার পাচ্ছে। প্রায় সব সড়কই এখন পাকা, পৌঁছে গেছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছেন স্থানীয়রা। সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়নে সরকারের শতভাগ সফলতা এখানে নিশ্চিত হয়েছে। কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, এখন অনেক সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তবে নানা অর্জনের মাঝেও রয়েছে বেশ কিছু অপূর্ণতাও। তরুণদের দক্ষতা উন্নয়নে নির্মিত ডিজিটাল সেন্টার ও পোস্ট অফিস দীর্ঘদিন ধরেই অচল। এইগুলো যেহেতু এখন আমাদের দেশের অংশ, আমাদের ভূখণ্ডের অংশ, সরকার যথাযথ উদ্যোগ নিয়ে সেসব এলাকার জনগণকে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে কুড়িগ্রামের বিলুপ্ত 12 ছিটমহলে নানা অবকাঠামো গড়ে উঠলেও কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। একমাত্র আয়ের উৎস কৃষিতেও নেওয়া হয়নি যুগোপযোগী পদক্ষেপ। পুষ্টিকর খাদ্য, মানসম্মত খাদ্য যে আমরা পাওয়ার আশা ছিল, সেটি আজ পর্যন্ত আমরা পাইনি। যতটুকু আশা করছি ততটুকু আমরা সরকারের কাছ থেকেই পাইনি। ছিটমহল বিনিময়ের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার পাশাপাশি মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করবে, এমন প্রত্যাশা ওই সময়ের আন্দোলনে জড়িত নেতাদের। একটি ইউনিয়ন হওয়ার কথা, সেটি কিন্তু ঘোষণা না দেওয়ার কারণেই এখানে মানুষের মাঝে একটা শূন্যতা, যে কবে ইউনিয়নটি হবে, এটি আমরা পাবো বলে আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। অবকাঠামো উন্নয়ন সহ নানা বিষয়ে সহায়তার কথা জানান জেলা পরিষদ প্রশাসক। ইতিমধ্যে আমি জেলা পরিষদের পক্ষ থেকে ছিটমহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলো কিভাবে উন্নয়ন করা যায় এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। বিড়ম্বনার নানা স্মৃতি অতীত হলেও দেশের সার্বিক উন্নয়নের ধারায় তাদের জীবনমান পরিবর্তনেও সরকার কাজ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। কতটা বদলেছে এক যুগ আগে পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়া 36টি বিলুপ্ত ছিটমহলের চিত্র, সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম হাসান। ফাহিম, অনেক স্বপ্ন সম্ভাবনা নিয়ে বিলুপ্ত হয়েছিল ছিটমহল। দেশের মূল ভূখণ্ডে যুক্ত হওয়ার পর কতটা বদলেছে সেখানকার বাসিন্দাদের জীবনের চিত্র,
কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। সাথী, আজ থেকে 11 বছর পূর্বে মূলত পঞ্চগড়ে 2015 সালে 31শে জুলাই অর্থাৎ 31শে জুলাই মধ্যরাতে অর্থাৎ 1 আগস্টেই এই সাবেক যে ছিটমহলগুলো রয়েছে সেই ছিটমহলে 68 বছরের রাষ্ট্রহীনতার মুক্তি মেলে। মূলত বাংলাদেশে 111টি ছিটমহল রয়েছে, এর মধ্যে পঞ্চগড়ে 36টি ছিটমহল রয়েছে। এই 36টি ছিটমহল মূলত ভারতীয় ভূখণ্ড ছিল। বাংলাদেশে ভূখণ্ডের অংশেই এই ভারতীয় 36টি ভূখণ্ড ছিল। এই ভূখণ্ডগুলো, এই যে ছিটমহল ছিল সেই ছিটমহলগুলোতে একসময় আইন শৃঙ্খলার অবনতি ছিল, যার কারণ হিসাবে ছিল যে এই যেই ছিটমহলগুলো ছিল সেই ছিটমহলগুলো ভারতীয় অংশ, সেই অংশে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে প্রবেশ করতে পারতো না। একই সঙ্গে সেই যে ছিটমহল এলাকা ছিল সেই ছিটমহল এলাকাগুলোতে শিক্ষার সেই রকম ভাবে কোনো ব্যবস্থা ছিল না। একই সঙ্গে বিদ্যুৎহীনভাবে তারা বসবাস করত। একই সঙ্গে সেই ছিটমহলে যে রাস্তাঘাটগুলো সেগুলো কাঁচা ছিল। কিন্তু 2015 সালের পর থেকে এই ছিটমহলের বাসিন্দাগুলোর উন্নয়নের ছোঁয়া লেগেছে। মূলত এই 36টি ছিটমহলের যে কাঁচা রাস্তাগুলো ছিল সেই কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে। প্রত্যেকটি এলাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে গিয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও কলেজ স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি আইসিটি সেন্টার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত 15 সালের আগে তারা যে মানবতার জীবনযাপন করত সেটি কিন্তু 15 সালের পরে বাংলাদেশে ভূখণ্ডে যোগ হওয়ার পর তারা কিন্তু আমূল পরিবর্তন এসেছে। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে যে তারা 15 সালের আগে যে বঞ্চনার শিকার ছিল তারা সেটির অবসান ঘটিয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, তারা বাংলাদেশি অন্যান্য নাগরিকদের মতো তারা সমান সুযোগ পাচ্ছে। একই সঙ্গে যেই ছিটমহলের বাসিন্দারা ছিল তারা কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে তারা চাকরি করতে পারছে, যেটি 15 সালের আগে তারা করতে পারতো না। অর্থাৎ 15 সালের আগে যে সমস্যাগুলো হয়েছিল, তারা যে রাষ্ট্রহীনতা, পরিচয়হীনতার ভুগছিলেন সেটির কিন্তু অবসান ঘটেছে। এই ছিল পঞ্চগড় থেকে ছিটমহলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফাহিম। ভৈরবের মেঘনাপাড়ের মনোরম পরিবেশে এখন আক্রান্ত কয়লার কালিতে। প্রভাবশালীদের মজুত করে রাখা কয়লার স্তূপে বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু তাই নয়, পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত বিস্তীর্ণ কেপিআই এলাকা জুড়েই এই কয়লার স্তূপের অগ্নিকাণ্ডের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। তবে কয়লা ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। একসময় যেখানে ছিল নদীর নির্মল বাতাস আর সবুজের সমারোহ, সেখানে এখন কয়লার ধূলিকণার রাজত্ব। কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন ফেরিঘাট থেকে রেল সেতু পর্যন্ত বিস্তীর্ণ কেপিআই এলাকা এখন কয়লার বিষাক্ত কার্বন কণার দখলে। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। শুধু স্বাস্থ্য নয়, বিপন্ন হচ্ছে পরিবেশও। ইতোমধ্যে কয়লার দূষণে মরে গেছে সড়ক ও সেতু রক্ষায় রোপণ করা শত শত গাছ। আমাদের ক্লাসে প্রতিনিয়ত ধুলাবালি আসে, আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। আমাদের শিক্ষার্থীরা প্রায় সময় রেসপিরেটরি ডিজিজ, যেটা শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগে ভুগছে, এবং এই কয়লাজনিত কারণে তারা প্রায় সময় আমার কাছে ছুটির জন্য আসে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, শ্রেণীকক্ষে কোনোভাবে অবস্থান করা যায় না। আমরাও যারা ব্যবসা করি আমাদেরও পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই, আমরা নিরুপায় হয়ে এখানে রাখতেছি। আমি সরকারের কাছে বলবো সুন্দরভাবে আমাদের কয়লা ব্যবসা করার জন্য একটি জায়গার ব্যবস্থা করে দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, কয়লার ধূলিকণা নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে। কয়লা রাখার ফলে এখানকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শ্বাসকষ্ট ছাড়াও ধীরে ধীরে এই কয়লার যে কণাগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষের শ্বাসের মাধ্যমে গেলে সিলিকোসিস হতে পারে, অ্যানথ্রাকোসিস হতে পারে। কয়লা ব্যবসায়ীরা জানান, বিকল্প স্থান পেলে ডিপো অন্য জায়গায় সরিয়ে নেবেন। জায়গার সমস্যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো পরিচালনা করতে পারি না। অনেক সময় নাটালের ভিতরে জায়গার মধ্যে আমাদের কয়লা রাখতে হয়, এতে জনগণের অসুবিধা হয়। আমাদের যে চাহিদা অনুসারে জায়গা না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সবসময় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। প্রশাসন জানায়, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে এটা কি পর্যায়ে লিজ আছে বা লিজ কিভাবে দেওয়া আছে, এটাকে পরিবর্তন করা যায় কিনা, প্রশাসনিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা প্রতিসত্তর নেওয়ার ব্যবস্থা করব। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কয়লার দূষণ রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
ফরিদপুরে এবছর মরিচের ভালো ফলন হলেও নষ্ট হয়েছে বৃষ্টিতে। অধিকাংশ মাঠের মরিচ গাছ পচে ও মরে যাওয়ায় দিশেহারা চাষিরা। ক্ষতি পুষিয়ে উঠতে চান সরকারি সহায়তা। এবছর মধুখালী উপজেলায় ২৫০০-এর বেশি হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ২৬,০০০ মেট্রিক টন। তবে ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আছে শঙ্কা। ফরিদপুরের মধুখালী উপজেলার ফসলের মাঠে কিছুদিন আগেও ছিল সবুজের সমারোহ, কিন্তু অনেক জায়গায় বৈরী আবহাওয়ায় নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। উপজেলায় নানা কৃষি পণ্য উৎপাদিত হলেও মৌসুমী মরিচ অন্যতম। গ্রীষ্ম ও বর্ষায় মরিচের দাম ভালো মেলায় ঝুঁকি থাকলেও মরিচের চাষ করে থাকেন এখানকার চাষিরা। রায়পুর, জাহাপুর, মেকচামি, দুমাইন ইউনিয়নে মরিচের আবাদ বেশি হয়। এবার ভালো ফলন হলেও বৃষ্টিতে নষ্ট হয়েছে ক্ষেত। এতে লোকসানের মুখে চাষিরা, দাবি সরকারি সহায়তার। অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা প্রচুর মরিচ নিতাম বস্তায় বস্তায়, মন কেমন এখন কেজি কেজি নিবার পারতেছি না। ঘন বৃষ্টির কারণে বেশিরভাগ নিচের জমির ফসল সব মারা গেছে। আমরা সরকারের কাছে আবেদন করতে, যারা কৃষিকাজে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিলে যাতে কৃষক বাঁচতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে, সবাইকে সহায়তা দেয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রায় 100% মরিচ গাছ মারা গিয়েছে, ফলে কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষীদের দিয়েছি। গত বছর মধুখালীতে এ সময়ে ২৭০০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছিল প্রায় ২৬,০০০ মেট্রিক টন মরিচ। এবার ২৭০০ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২৬,০০০ মেট্রিক টন। বৃষ্টিতে ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। ডিবিসি নিউজ ডেস্ক। আলু নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষি ও ব্যবসায়ীরা। হিমাগারের ভাড়ার তুলনায় আলুর দাম কম হওয়ায় গুনতে হচ্ছে লোকসান। কৃষক ও কৃষি বাঁচাতে আলুর ন্যায্য মূল্য বেঁধে দেওয়ার দাবি তাদের। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস কৃষি বিভাগের। জয়পুরহাটে দামসহ ৬০ কেজির এক বস্তা আলু হিমাগারের সংরক্ষণে কৃষকের খরচ ১,৩৫০ টাকা, কিন্তু বর্তমানে সমপরিমাণ আলু বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। ফলে প্রতি বস্তায় সংরক্ষণকারীর ক্ষতি অন্তত ৪০০ টাকা। এবার জয়পুরহাটের ২২টি হিমাগারে ২,৩০,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করেছেন ব্যবসায়ী ও চাষিরা। কিন্তু লাভ তো দূরের কথা, উৎপাদন ব্যয় ওঠাতেই এখন হিমশিম তারা। আশার দ্বারা কোল্ড স্টোরে রাখছি যে ১০ টাকা তখন পাবো, তো এখন আসে ভাড়া বস্তা সবকিছু বাদ দিয়ে প্রত্যেক মনে ২০০ টাকা কম পাচ্ছি। ২০০ বস্তা বিক্রি করে আসে ৯৫০ টাকা করে দাম পাচ্ছি। আমার পার বস্তায় ক্ষতি লোকসান গুনতে হচ্ছে ৩০০ টাকা করে। স্বস্তি নেই পাইকারদেরও। আলু কেনার পর থেকে খুচরা বাজার পর্যন্ত পৌঁছাতে গিয়ে বস্তায় ৬০ থেকে ৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে, এমন দাবি তাদের। হিমাগার খরচা, কেয়ারিং খরচা, লেবার খরচা, বস্তা খরচা বাদ করে এখন পার কেজি আমাদের ৫-৬০ টাকা লোকসান। প্রতি বছর এরকম লস হলে আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ৬২ কেজি কিনে মোকামে পাঠায়, ওখানেও আমাদের লস হয়, গাড়িকে ১০-১৫-২০ হাজার টাকা লস হয়। সংগ্রহে ৪ মাস পরও আলুর দাম না বাড়ায় হতাশ কৃষক ও ব্যবসায়ীরা। কৃষককে ক্ষতির হাত থেকে বাঁচাতে আলুর দাম বৃদ্ধিতে সরকারকে প্রস্তাব দেওয়ার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন আমাদের এখানে বেশি হয় সবসময় আমাদের চাহিদার তুলনায়। সাপ্লাই যখন বেশি হয় তখন ডিমান্ডটা কমে যাওয়ার কারণে মূলত দামটা পড়ে যায়। সরকারের সাথে আমরা এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা এভাবে আলাপ করছি, পজিটিভ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। জয়পুরহাট জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় ৯.৫ লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। মরিচের বাজার নিয়ে জানাতে আমাদের সাথে ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারের আড়তপট্টি থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে এবার ফলন ভালো হলেও বৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কতটা ক্ষতির মুখে ফরিদপুরের মরিচ চাষিরা পড়েছেন, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। যে এবারের মৌসুমীর যে ভারী বর্ষণের কারণে কিন্তু ফরিদপুরের বাজারগুলিতে কাঁচা যে ফল ফলালি বা সবজি আছে তাদের বাজার কিন্তু মরিচের যে বাজারটা এটা কিন্তু একেবারে
লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে কিন্তু মরিচের বাজারে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ আগে মরিচের দাম ছিল 60 থেকে 80 টাকা, এখন সেই মরিচের দাম কিন্তু তা বৃদ্ধি পেয়েছে 260 থেকে 80 টাকা। তো এই বাজারে কিন্তু এখন যে বাজারের যে ঊর্ধ্বগতি, সেই জন্য বাজারে যারা ক্রেতা আছে তারা কিন্তু মরিচের যে এই বৃদ্ধির কারণে তারা কিন্তু অনেকেই মরিচ কিনতে তারা ভোগান্তিতে সৃষ্টি করছে। আমি এখন জানতে চাইবো মরিচের একজন ব্যবসায়ী, তার কাছে জানতে চাইবো যে আসলে মরিচের বাজার কতদিন ধরে বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণ কি, কতদিন এটা থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা সপ্তাহ 2 থাকবেই, সপ্তাহ 2 এরকম দাম বেশি থাকবে। আর মনে করেন যে এর ভিতর আর কমার কোনো আশা নাই। কতদিন আগে বাজার কি পরিমাণ ছিল, এখন কি? আগে ছিল তো 7 দিন আগে ছিল 90 টাকা কেজি, 80 টাকা কেজি, এখন হচ্ছে 260, 280, 300 বিক্রি হয় মাঝে মধ্যে। এই লো বাজার। যে আমি মরিচের বাজারের একজন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীর কাছে জানতে চাচ্ছিলাম। তিনি আমাদেরকে জানালেন যে আরও হয়তো 10-15 দিন লাগবে এই মরিচের বাজার নিয়ন্ত্রণ হতে। তবে আমি ফরিদপুরের যে মাঠ পর্যায়ে যেটুকু জানতে পেরেছি যে ফরিদপুর জেলার সব জায়গাতেই মরিচ জন্ম হয়, কিন্তু মধুখালী উপজেলাতে ব্যাপক পরিমাণে এই মরিচের চাষ হয়। এই মৌসুমে মরিচের যে ঘাটতিটা থাকে ঊর্ধ্বমুখী থাকে, এই ঊর্ধ্বমুখীর জায়গায় কিন্তু এই এলাকার চাষিরা একটা ঝুঁকির মধ্যে, বৃষ্টিপাতের ঝুঁকির মধ্যেই কিন্তু তারা মরিচের আবাদ করে থাকে যে একটু লাভবান হবে, এবং তারা এই লাভের আশায় মরিচগুলি তারা আবাদ করে থাকে। তো এখানের শুরুতে কিন্তু ফরিদপুরের যে মধুখালী উপজেলায় যে মাঠগুলিতে, সেই মাঠগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণ মরিচ হয়েছিল, এবং তারা তখন কিন্তু দাম কম থাকলেও পর্যাপ্ত মরিচের কারণে কিন্তু তাদের লোকসানের মুখে পড়তে ছিল। এখন এই বৃষ্টির কারণে ক্ষেতের যে পানিটা যখন সরে গেছে, তখন কিন্তু প্রত্যেকটা মরিচ গাছ কিন্তু মরে গেছে। ফলে কিন্তু তাদের আর মরিচ, এত অল্প পরিমাণে মরিচের কারণে দামে বৃদ্ধি হলেও তারা কিন্তু লাভবান হতে পারছে না। তো এবছর কিন্তু ফরিদপুরের মধুখালী উপজেলাতে যা কৃষি অধিদপ্তর তারা টার্গেট করেছিল যে 26,000 মেট্রিক টন মরিচের উৎপাদন হবে, কিন্তু সেই উৎপাদন থেকে তারা ব্যাহত হবে বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে মরিচের সর্বশেষ সাথী। ধন্যবাদ পিকুল। দেশের সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল প্রকল্প ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে আধুনিক এই সড়কেও নিশ্চিত হয়নি মৌলিক যাত্রী সেবা। মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ মাওয়া প্রান্তে নেই নির্ধারিত বাসস্ট্যান্ড। ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি যাত্রী ছাউনি থাকলেও অনেকটাই ব্যবহার অনুপযোগী। রোদ বৃষ্টিতে কেবল বিড়ম্বনায় সঙ্গী সড়ক ব্যবহারকারীদের। চকচকে সড়ক, ডিভাইডারে সবুজের মাঝে রঙিন ফুলের সমারোহ। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দেখলে প্রাণ জুড়াবে যে কারো। এই সড়কের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় প্রায় 200 কোটি টাকা। তবে এই প্রকল্পেও উপেক্ষিত যাত্রী সেবা। মহাসড়কের গুরুত্বপূর্ণ পদ্মা সেতু পয়েন্টে নেই নির্ধারিত বাস স্ট্যান্ড। মাওয়া চত্বর থেকে ঝুঁকি নিয়ে যানবাহনে ওঠানামা করেন হাজার হাজার যাত্রী। এখানে যদি একটা বসা যায়, যাত্রী এইভাবে দাঁড়াই থাকতে হবে। একটা স্ট্যান্ড দিলে যাতে ভালোভাবে মানুষটা উঠে ভালোভাবে যাইতে পারে। আমাদের একটা আবেদন, এখানে কাউন্টার হোক, আমরা সবাই যেন সুন্দরভাবে যাত্রী আমরা করতে পারি। এক্সপ্রেসওয়ের কোথাও রাখা হয়নি বিশ্রামাগার কিংবা শৌচাগার। 13টি জায়গায় যাত্রী ছাউনি বসানো হলেও তার কোনো সুফল পাচ্ছে না কেউ। রোদ কিংবা বৃষ্টি কিছু থেকেই যাত্রীদের রক্ষা করতে পারছে না অপরিকল্পিতভাবে তৈরি এসব ছাউনি। বৃষ্টি হলে মানুষ কোন জায়গায় খারাইবো, কোন জায়গায় কি করবো, কিছুই নেই। একটা ওয়াশরুম হলে ভালো হয়, তারপর একটা ছাউনি দিয়ে দিলে একটু ভালো হয়, একটা বাচ্চা পোচা নিয়ে বসা যায়। 2020 সালে এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলেও এখন পর্যন্ত চালু হয়নি কোনো পাম্প বা ফিলিং স্টেশন। আছে সড়কের নিরাপত্তা নিয়েও নানা অভিযোগ। যদিও নির্ধারিত ডিজাইনেই কাজ সম্পন্ন করা হয়েছে দাবি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের একটা ডিজাইন অনুযায়ী তো করা সবগুলো আর কি। আর ভবিষ্যতে করার পরিকল্পনা এখন আপাতত নেই। সরকারের পরিকল্পনা করবেন, তখন হয়তো করার একটা যেতে পারে আর কি। মহাসড়কটিতে যাত্রীদের জরুরি সেবা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।
রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপের পর বগুড়া থেকে পণ্য রপ্তানি আয় নেমে এসেছে অর্ধেকে। গেল বছরের প্রথম ৬ মাসে ৪০৫ কোটি টাকার পণ্য রপ্তানি হলেও এবার তা নেমে এসেছে অর্ধেকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে এই রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এজন্য সরকারি সহযোগিতা প্রয়োজন বলছেন শিল্প উদ্যোক্তারা। বগুড়ার শীর্ষ রপ্তানি পণ্য রাইস ব্র্যান অয়েল। চালের কুড়া থেকে তৈরি এই ভোজ্য তেল রপ্তানি করে জেলার শিল্প উদ্যোক্তাদের বার্ষিক আয় প্রায় ৩৫০ কোটি টাকা, যা জেলার মোট রপ্তানি আয়ের প্রায় ৫১%। তবে দেশের ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে গত বছর সেপ্টেম্বরে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে ২০% শুল্ক আরোপের পর বগুড়া থেকে পণ্যটির রপ্তানি কমে নেমেছে শূন্যে। ব্যবসায়ীরা বলছেন, এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে শিল্প উদ্যোক্তারা। আমাদের যে অন্যতম যেটা প্রোডাক্ট ছিল রাইস ব্র্যান, এটা আমরা আর পাঠাতে পারছি না। এটা সরকারের বিভিন্ন পলিসির কারণে ইন্ডাস্ট্রিগুলো আমরা আমাদের প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই অবস্থায় স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে জোর অর্থনীতিবিদদের। আর শিল্প উদ্যোক্তাদের দাবি সরকারি বিনিয়োগ সুবিধা বাড়ানো। কাঁচা পাট রপ্তানি বন্ধ হলে বাংলাদেশ থেকে যে ফিনিশ গুডসগুলো হয়, ব্যাগ, সুতা, এই সব কিছুই তখন দেখা যাবে যে কাঁচা পাটের পরিবর্তে এই সব পণ্য বাংলাদেশে উৎপন্ন হয়ে সব রপ্তানি হবে এবং রপ্তানি আয় অনেক বেড়ে যাবে। সরকারকে নার্সিং করতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস হলো যে আমরা যারা ব্যাংক থেকে লোন নিয়েছি, এটার পার্সেন্টেজ খুব বেশি হয়ে গেছে, আমাদের জন্য এটা সার্ভাইভ করা খুব কঠিন। বগুড়ার রপ্তানি বাণিজ্য বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস বগুড়া চেম্বার অব কমার্সের। যারা রপ্তানিমুখী যারা ব্যবসা করেন বগুড়াতে, আমরা এই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শরণাপন্ন হব। রাইস ব্র্যান অয়েল ছাড়াও বগুড়া থেকে প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি হয়। পাশাপাশি সেচ যন্ত্রপাতি, আলু, সুপারি, চীনামাটির বাসন এবং জুতা তৈরি যন্ত্রাংশের আছে সম্ভাবনাময় বাজার। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। হাজার হাজার কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডস, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, তবুও মানবতার টানে ছুটে এসেছেন বাংলাদেশের পঞ্চগড়ে। নিজের অর্থে দেশে এসে শুধু অর্থ সহায়তায় নয়, কাঁধে ইট আর বালু তুলে প্রতিবন্ধী ও কুষ্ঠ রোগে আক্রান্তদের জন্য গড়ে তুলেছেন একটি স্বপ্নের ঠিকানা। ইট, বালু আর সিমেন্টের ভেতরেই যেন ফুটে উঠেছে মানবতার এক অনন্য গল্প। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধাইধাইপাড়ায় প্রতিবন্ধী মানুষের জন্য নতুন কার্যালয় নির্মাণে শ্রম দিচ্ছেন নেদারল্যান্ডসের ওয়ার্ল্ড সার্ভেন্টসের সদস্যরা। ২৯ জনের এই দলের কেউ শিক্ষক, কেউ ব্যাংকার, আবার কেউ শিক্ষার্থী। কিন্তু এখানে তাদের পরিচয় একটাই, সবাই মানবতার ফেরিওয়ালা। সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় শ্রমিকদের সঙ্গে সমানতালে শ্রম দিচ্ছেন তারা। এখানকার মানুষের মন অনেক উদার। আমরা স্থানীয় সংস্থাগুলোর সাথে সমন্বয় করে অসহায় মানুষগুলোর উন্নত জীবনের জন্য চেষ্টা করছি। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা তৈরি করছে এই স্থাপনা, যা চালু হলে প্রতিবন্ধী ও কুষ্ঠমুক্ত মানুষের পুনর্বাসন এবং প্রশিক্ষণ পাবে নতুন গতি, এমন আশা সংশ্লিষ্টদের। তারা আমাদেরকে যেভাবে মূল্যটা দিল এবং আমাদের সাথে তারা মিশুক ভাবে কাজ করলো, এটা নিয়ে আমরা খুব খুশি। যে টাকাটা দিচ্ছে ওইটা টাকা দিয়ে ওরা নিজেরাই আমাদের সাথে কাজ করতেছে। তারা যে এই নিজেরা কাজ করে এই প্রতিবন্ধীদের সহায়তায় তাদের অধিকার আদায়ে সচেষ্ট হচ্ছে তারা, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বিদেশি স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগে সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তাও ছড়িয়ে দিতে উদাহরণ হিসেবে কাজ করবে, বলছেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রতিবন্ধীদেরকে মনে করি যে বোঝা, হ্যাঁ, ওনারা কিন্তু বাইরের দেশ কিন্তু সেটাকে সম্পদ হয় এবং ওনাদের এই মন মানসিকতা আমাদের মধ্যে এখন সম্প্রসারণ হচ্ছে। আমরাও কিন্তু প্রতিবন্ধী যারা আছে তাদেরকে এখন প্রতিবন্ধী না বলে আমরা বলি যে বিশেষ ক্ষমতা সম্পন্ন বা গুণ সম্পন্ন মানুষ, এরকমই আমরা আখ্যায়িত করার চেষ্টা করছি। সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সমাজের সব শ্রেণীকে এগিয়ে আসার আহ্বান তার। ডিবিসি নিউজ ডেস্ক। দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কালবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার যশোরের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়। এরপর কাটা হয় কেক। নৃত্য ও সঙ্গীত পরিবেশন দিয়ে শেষ হয় আয়োজন।
প্রস্তুত হবো। ডিবিসি সারা বাংলায় এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।